নিজের বিয়ে করা বউকে স্পর্শ করার অপরাধে যেদিন বাসর ঘরে চরম অপমান সহ্য করতে হয়েছিল, সেই দিনও আমি চুপ করেছিলাম। অনেক ভালোবাসা নিয়ে যখন মেয়েটার হাতে হাত রেখেছিলাম, তখন মেয়েটা তার হাত সরিয়ে নিয়ে বলেছিল, আপনাদের মতো ছেলেদের লজ্জা বলতে কিছুই নেই। মেয়ে দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারেন না। ভালোভাবে যে মেয়েটাকে চেনেন না জানেন না, সেই মেয়েটার অনুমতি না নিয়ে তার হাতে হাত রেখে ফেললেন। তাকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগলেন। আচ্ছা বলেন তো, বিয়ের আগে আপনার সাথে কি তেমন কোনো পরিচয় হয়েছিল আমার, যে পরিচয়ে আপনি লজ্জা শরমের মাথাকে আমার হাতে হাত রেখেছেন? আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, সেটা আমরা কোনোদিনও ভুলবো না। কিন্তু তাই বলে বাবা যখন বলল আমার কথা, তখনই আপনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন। একটাবারও আমার কথা ভাবলেন না, আমার আপনাকে পছন্দ হবে কিনা এটা একবারও চিন্তা করলেন না। আপনি আমাকে ভুলেও স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি আপনাকে কোনোদিনও নিজের স্বামী হিসাবে মেনে নিব না। আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন আমার জীবনটা। কথাগুলো যখন নাদিয়া বলেছিল, তখন আমি নীরবে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিলাম অপরাধীর মতো। তারপর বাহিরে গিয়ে অঝর ধরায় চোখের পানি ফেললাম। কিছুদিন পরে নাদিয়ার এক চাচাতো বোনের বিয়েতে যাই। সেখানে পরিবারের সবার সাথে একসাথে বসে কথা বলছিলাম। নাদিয়া আমার একটা কথায় রাগ করে ফেলে আর সেইখান থেকে চলে আসতে চায়। সবার অনুরোধে আমি পিছন থেকে নাদিয়াকে আটকানোর জন্য তার হাতটা ধরে ফেলি। আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে এত মানুষের সামনে আমাকে হয়তো কিছু বলতে পারবে না, হয়তো পরে বলবে, তাই আমি তাকে আটকানোর জন্য তার হাতটা ধরলাম। কিন্তু আমার ধারণা বলছিল, আমি যখন পিছন থেকে নাদিয়ার হাতটা ধরলাম, তার 1 সেকেন্ড পরে নাদিয়া আমার গালে একটা থাপ্পড় মারলো। সেই দিন আমি সত্যিই বোবা হয়ে গিয়েছিলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। বিয়ে বাড়ির সবাই নাদিয়ার ব্যবহারে অনেকটা অবাক হলেও আমি হইনি, কারণ ভুলটা আমারই ছিল। তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছি, এর শাস্তি আমি পেয়েছি। লজ্জা ঘৃণায় চুপ করে সেইখান থেকে চলে আসি। আমি ফুটপাত দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকি আর নিজের অতীতটাকে ভাবতে থাকি। আমার জীবনে দুঃখের তুলনায় সুখের পরিমাণ খুবই নগণ্য। 10 বছর বয়সে যখন আমার মা মারা যান, সেই দিন আমার জীবন থেকে সুখ নামক জিনিসটা চিরতরে হারিয়ে যায়। নাদিয়াকে পেয়ে ভেবেছিলাম হয়তো আমার জীবনের দুঃখের অধ্যায় সব শেষ হয়েছে, হারিয়ে যাওয়া সুখগুলো আবারও ফিরে এসেছে আমার জীবনে। কিন্তু আমার চিন্তাধারাগুলো ভুল প্রমাণ করে দিল নাদিয়া। সুখ ফিরে আসেনি, বরং দুঃখগুলো সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো হানা দিয়েছে। মা মারা যাওয়ার পর দিনই বাবা আরেকটা নতুন করে বিয়ে করে আনেন। প্রথম নতুন মা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু কিছুদিন পর খুশিটা আর থাকলো না। আমি বুঝতে পারলাম আমার নতুন মা কারোর সাথে সবসময় কথা বলেন। একদিন সাহস করে বাবাকে কথাগুলো বললাম। সেদিন বাবা কিছু বলেনি, শুধু বলেছিল, এসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও। তার কিছুদিন পরই আমার নতুন মেয়ের ছোট বোন আমাদের বাড়িতে আসেন। একদিন আমি তাকে ভুল করে তাকে ভেজা কাপড়ে দেখে ফেলি। তখন আমার বয়স ছিল 13 বছর। তখনই আমি তার কাছে আবারও ক্ষমা চাই, কারণ সে আমার থেকে বয়সে 6 বছরের বড় ছিল। আমি তাকে বলি, আমি ইচ্ছা করে আপনার সামনে আসিনি। তারপরও আমি ক্ষমা পাইনি। 2 দিন পর যখন বাবা বাসায় আসলেন, তখন মা কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে আমার বোনকে গোসল করা অবস্থায় দেখেছে, আজকে আবার ভেজা কাপড়ে দেখেছে। আমি যদি আজকে ওর নিজের মা হতাম, তাহলে কি আমার বোনের সাথে এইসব নোংরামি কাজটা করতে পারতো? বলো, তুমি বলো। বাবা মায়ের চোখের পানি বিশ্বাস করেছিল কিনা জানি না, আমাকে শুধু বলেছিল, এসব কি তুই করেছিস নাকি? আমি শুধু বলেছিলাম, ভুল করে ভেজা কাপড়ে দেখে ফেলেছি। তবে আর কিছু বলতে পারলাম না। কিছু বলার আগেই বাবা আমাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি মায়ের বোনকে গোসল করা অবস্থায় দেখিনি, এইটুকু বলার সুযোগ আমাকে দিয়েছিল না। সেদিন মায়ের পা ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমাকে বাসা থেকে বের করে দাও, কোনো সমস্যা নেই, আমি খুশি মনেই চলে যাব, কিন্তু এরকম একটা খারাপ অপবাদ আমাকে দিও না। কেউ আমার কথা সেদিন বিশ্বাস করেনি। খালি হাতে বাসা থেকে সেদিন বের হয়ে এসেছিলাম। 13 বছর বয়স থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়। মামাদের বাড়িতে 1 বছরের মতো ছিলাম। সেদিনও বেশি দিন টিকতে পারিনি সেইখানে। মাঝে মাঝে বাবার কাছ থেকে টাকা নিতাম। বাবার কাছ থেকে টাকা নিতে অনেক খারাপ লাগতো, কিন্তু বেঁচে থাকার জন্য টাকার দরকার। আমি যখন বাবার কাছ থেকে টাকা নিতাম, তখন নিজের প্রতি অনেক ঘৃণা হতো। যারা আমাকে অপমান করলো, যারা তাদের বাসা থেকে বের করে দিয়েছে, তাদের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। হঠাৎ করে দেখলাম একটা রিক্সা আমার পাশে এসে থামলো। যে দেখলাম তানিয়া। এই মেয়েটা আমার জীবনে অনেক মূল্যবান জায়গা জুড়ে রয়েছে। ভার্সিটিতে একমাত্র এই মেয়েটার সাথেই আমি মিশতাম, কথা বলতাম। আমার সাথে কেউ মিশতে চাইতো না, কারণ আমার টাকা ছিল না, আমি তেমন স্মার্ট ছিলাম না, ছাত্র হিসাবেও তেমন ভালো ছিলাম না, সবসময় একা একাই থাকতাম। কিন্তু আমার একাকিত্বটাকে কিছুটা হলেও দূর করেছিল এই তানিয়া নামের মেয়েটা। তানিয়া বলল, হৃদয় তুমি এখানে কি করছো? রিক্সায় উঠে এসো। আর হ্যাঁ, সরি তোমার বিয়েতে আসতে পারি নাই। আমি বললাম, ইটস ওকে। তানিয়া বলল, তা তোমার বউ কোথায়? আমি বললাম, বাসায়। তানিয়া বলল, তোমার বউকে বলো ভালো করে রান্না বান্না করতে।
আর বলো তোমার আরেকটা বউ আসছে। তানিয়ার কথা শুনে ভয় পেয়ে গেলাম, কি বলবো কিছুই বুঝতে পারছি না। তাকে নাও বলতে পারবো না, আবার বাসায়ও নিয়ে যেতে পারবো না। কিছুক্ষণ পর তানিয়া নিজেই বলল, আজ না অন্য একদিন আমার স্বামীকে নিয়ে তোমার বাসায় গিয়ে তোমার বউকে দেখে আসবো। আজ তুমি আমার বাসায় যাবে। তখনই একটা প্রশান্তির নিঃশ্বাস নিলাম, কারণ আমি ভেবেছিলাম তানিয়া হয়তো আমার বাসায় যাবে। তানিয়ার বাসায় গিয়ে কেন জানি খুব খারাপ লাগলো। তবে তানিয়া আর তানিয়ার হাজবেন্ডকে দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ তারা আমার সামনেই দুজন দুজনের হাত ধরে বসেছিল। এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আফসোস নাদিয়া যদি একটু মায়া করে কখনো 1 সেকেন্ডের জন্য আমার হাতটা ধরতো, তাহলে হয়তো আমার জীবনের সমস্ত বেদনা আমি ভুলে যেতাম। আজ নাদিয়ার জন্মদিনে সে আমার কোনো বন্ধুকে দাওয়াত দেয়নি। সে হয়তো আরো খুশি হতো যদি আমি জন্মদিনে না থাকতাম, কিন্তু সবার দিকে তাকিয়ে থাকতে হয়েছে আমার। এমন তো হতে পারতো নাদিয়া আমাকে তার পাশে নিয়ে কেক কাটতো, আমি তার হাতে হাত রেখে কেক কাটতাম। প্রথম আমাকে খাইয়ে দিত, তারপর আমি দুষ্টমি করে তার নরম গালে কিছুটা ছুঁয়ে দিতাম। কিন্তু এরকমটা হলো না। নাদিয়া তার বান্ধবীদের সাথে কেক কাটছে, সে আমাকে তার পাশে ডাকেনি, আমিও ইচ্ছে করে যাইনি। হঠাৎ করে শুনতে পেলাম নাদিয়া কিছু বলছে, পৃথিবীর সব পুরুষই এক, যখন তার বউয়ের ভালোবাসা না পায় তখন তারা অন্য মেয়ের কাছে ভালোবাসা খোঁজে। কোনো পুরুষ তো আবার বউয়ের সাথে বিছানায় শুতে না পেয়ে বাইরের মেয়েদের সাথে রিকশায় চিপাচিপি করে ঘুরে বেড়ায়, আবার তার সাথে বাসায়ও যায়। আমি যখন বুঝতে পারলাম কথাগুলো নাদিয়া আমাকে উদ্দেশ্য করে বলেছে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সবার সামনে নাদিয়ার নরম গালে একটা কষে থাপ্পড় মারলাম, চর খেয়ে সে মাটিতে পড়ে যায়। তোমার মন মানসিকতা যে এতটা নিচু আমি জানতাম না। না জেনে একটা মেয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারলে। আসলে তোমার ভেতরটা একদম পচে গেছে। তোমার শুধু বাহিরটাই সুন্দর, ভিতরে একদম আবর্জনা জমে গেছে। যদি পারো একটু ভেতরটাকে সুন্দর করো।